প্রিয় দর্শক, আপনারা যে যেখানে আছেন সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে নিউ ইয়র্ক থেকে রতন তালুকদার লাইভ শুরু করছি। আজকে বঙ্গবন্ধু নিয়ে কথা বলবো। কি কথা? কথা হলো বাংলাদেশের সরকারি, বেসরকারি বা বিদেশি বিভিন্ন দূতাবাসে বঙ্গবন্ধুর ছবি ছিল। 5 আগস্ট অশুভ শক্তির অভ্যুত্থানের পর বঙ্গবন্ধুর ছবি নামানো হলো দেশেও। তখন বিএনপির যুগ্ম মহাসচিব রেজভী সাহেব পর্যন্ত বলেছিল যে বঙ্গবন্ধুর ছবি নামানো ঠিক হয়নি। কিন্তু আজকে ডক্টর ইউনূসের সরকারের বিদায়ের পর বিএনপির নেতৃত্বে যে বিশাল বিজয়ে তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী আজকের দিনে মুক্তিযুদ্ধের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমাদের জাতির পিতা, তারেক রহমানের বাবা জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের বলিষ্ঠ ভূমিকা এবং মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর পক্ষে তিনি স্বাধীনতার ঘোষণা করেন। জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের সৈনিক। জিয়াউর রহমান একজন সেক্টর কমান্ডার ছিলেন। চট্টগ্রামে কালুরঘাট থেকে তিনি মুক্তিযুদ্ধের ঘোষণা দেন, যে ঘোষণায় জাতি উদ্বুদ্ধ হয়, উজ্জীবিত হয়, মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। এবং বঙ্গবন্ধুর নামেই জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা করেছিলেন। জেনারেল জিয়া তার জীবনোদ্দশায় বঙ্গবন্ধুর বাংলাদেশ নামে একটি প্রবন্ধে তিনি লিখেছিলেন বঙ্গবন্ধুর বাংলাদেশ এবং মুক্তিযুদ্ধের ইতিহাস। প্রিয় দর্শক, আপনারা দেখছেন রতন তালুকদার লাইভ। বলছিলাম বঙ্গবন্ধু এবং জিয়াউর রহমান, বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধ পরবর্তী বাংলাদেশের ইতিহাস নিয়ে। 5 আগস্ট শেখ হাসিনা একটি আন্দোলনে পরাস্ত হয়ে দেশ ছাড়তে বাধ্য হন। তারপর তথাকথিত শান্তির নোবেল পেয়ে দান্দাবাজ ইউনূস বাংলাদেশে ক্ষমতায় বসেন। মানুষের অনেক আশা ছিল, আমরা আশা করেছিলাম একটি আন্তর্জাতিক মুখ, শান্তিতে নোবেল প্রাপ্ত, সকলেই ধরে নিয়েছিল যে তিনি একজন মুক্তমনা, প্রগতিশীল, অসাম্প্রদায়িক একটা অন্যরকম মুখ হবে বাংলাদেশের জন্য। জাতির অনেক আশা ছিল, প্রত্যাশা ছিল, উচ্চাকাঙ্ক্ষা ছিল। ডক্টর ইউনূস আমাদেরকে একটি স্টেবল বাংলাদেশ, একটি উন্নত বাংলাদেশ উপহার দিবেন। কিন্তু পরিণতিতে কি হলো? পরিণতি হলো পাথর দিয়ে থেতলিয়ে মানুষকে মেরে ফেলা, রেপ, নারী ধর্ষণ, সারা দেশে নৈরাজ্য, মবক্রেসি, গণতন্ত্রকে পুনরুদ্ধারের নামে
ডক্টর ইউনূসের আমলে রাজাকারদের উত্থান। ইউনূস যে কাজটা করলেন সেটা হলো তিনি ক্ষমতায় এসে রাজাকারদের পুনর্বাসিত করার নামে দেশের প্রধান রাজনৈতিক শক্তি হিসাবে গুরুত্ব দিলেন। এমনকি দেশের একটি প্রধান বিরোধী দল, একটি বৃহৎ রাজনৈতিক দল, যে দলটি দেশের তিনবার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করে, দেশে বৃহৎ রাজনৈতিক দল হিসাবে আত্মপ্রকাশ করে এবং সেই দলের নেত্রী বেগম খালেদা জিয়া, যিনি একজন আপোষহীন নেত্রী হিসাবে নিজকে আমাদের সমাজে, জীবনে, মননে সর্বত্র প্রতিষ্ঠিত করেন, সেই দলটিকে তিনি রাজাকারদের মুখোমুখি দাঁড় করান। মুক্তিযুদ্ধের যত চেতনা তিনি ভুলুণ্ঠিত করেন। ৩২ নম্বর থেকে টুঙ্গিপাড়া থেকে ঢাকা, সর্বত্র বাংলাদেশের ভূখণ্ডে তিনি রাজাকারদেরকে উৎসাহিত করেন। ফলে মুক্তিযুদ্ধের জাদুঘর হোক, ৩২ নম্বর হোক, বা মুক্তিযুদ্ধের ইতিহাস হোক, সব মুছে ফেলার যেন এক মৎসব শুরু হয় দেশে। যে কারণে আপনি কি বলবেন যে ইউনূস মুক্তিযুদ্ধের পক্ষের লোক বা ইউনূস রাজাকার নয়? যে কোনো লোক বলবে রাজাকারকে প্রশ্রয় দেওয়া মানেই রাজাকার। যে চুরি করে আর আরেকজন চোরকে প্রশ্রয় দেয়, দুজনেই কিন্তু চোর। রাজাকার যেমন চোর, ইউনূসও কিন্তু তেমনই চোর। রাজাকার যেমন চিরদিন রাজাকার, ইউনূস কিন্তু আজ থেকে, এখন থেকে চিরদিন কিন্তু রাজাকার হয়েই থাকবে। নোবেল পুরস্কার তিনি পেয়েছেন। কিভাবে পেয়েছেন এই ইতিহাস আজকে বলার দরকার নেই। নোবেল পুরস্কার পয়সা দিলে পাওয়া যায়। এটা ইউনূস নোবেল পুরস্কারের ইতিহাসকেও কলঙ্কিত করেছে। সেটা এই কারণেই বিল ক্লিন্টন এবং হিলারি ক্লিন্টনকে চাঁদা দিয়ে আন্তর্জাতিক লবিং করে নোবেল পুরস্কার পাওয়া কঠিন হয় না। কোনো বিদেশি, এটা বোধহয় একমাত্র একজন বাংলাদেশি দান্ডাবাজের দ্বারাই সম্ভব। অন্য পৃথিবীর কোনো দেশের কোনো বিদেশি নোবেল পুরস্কার পাওয়ার জন্য মিলিয়নস অফ ডলার কোনো ফাউন্ডেশনে চাঁদা দেবে না, এবং ইউনূস তা দিয়েছে এবং ইউনূস নোবেল পেয়েছে। অন্য একটি প্রসঙ্গও বলে রাখি, আমাদের দেশের লোকজন অনেক গর্ব করে, খুব বলে ইউনূস নোবেল পেয়েছেন, এই সেই অনেক কথা। উনি বিভিন্ন ইউনিভার্সিটিতে বক্তব্য দেয়, বিভিন্ন জায়গাতে যায়, তিনি অলিম্পিকে মশাল জ্বালিয়েছেন। ভাই শুনে রাখুন, ইউনূস যা করেছে সবকিছু তার পয়সার বিনিময়ে লবিং করে তিনি সর্বত্র গিয়েছেন। তাই ইউনূস যা করেছে সবকিছুই অর্থের বিনিময়ে। আজ পর্যন্ত ইউনূসের কোনো ইউনিভার্সিটিতে বক্তব্য দেওয়া দিয়ে তাকে উল্টা পয়সা দিয়েছে এরকম রেকর্ড কিন্তু নেই। রেকর্ড আছে, উনি রেকর্ড বানিয়েছেন। সব জায়গাতে তিনি পয়সা দিয়ে গিয়ে এখানে ঢুকেছেন। তিনি খুব ভালো করে জানেন তাকে কিভাবে, কোন জায়গায় গিয়ে লবিং করতে হবে, কোথায় কোনো হাই প্রোফাইল মিটিংয়ে তার যোগদানের জন্য
ইনভাইটেশন আনতে হবে, এটা ইউনুস খুব ভালো করে বোঝে। আমাদের দেশের মূর্খ, অর্ধশিক্ষিত, অশিক্ষিত লোকজন এসব না বুঝতে পারে, কিন্তু শিক্ষিত লোক যারা, তারা ঠিকই সবকিছু বুঝে। তাই বলছিলাম যে ইউনুস ক্ষমতা আসার পরে আজ পর্যন্ত যত ঘটনা ঘটেছে সব মুক্তিযুদ্ধের বিপক্ষে। এটা কি চিন্তা করা যায়? ক্যান ইমাজিন ইট? একটি লোক নোবেল পুরস্কার, শান্তি পুরস্কার পেলেন, তিনি এসে দেশে জঙ্গিদের সঙ্গে হাত মিলালেন, তিনি এসে দেশে মুক্তিযুদ্ধের চেতনাকে ভুলুণ্ঠিত করলেন, তিনি এসে মুক্তিযুদ্ধের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মাটিতে মিশিয়ে দেওয়ার উৎসাহিত করলেন, তিনি এসে ৩২ নম্বর, যেটি আমাদের স্বাধীনতার ঠিকানা, মুক্তির ঠিকানা, বঙ্গবন্ধুর ঠিকানা, তিনি মুছে দিলেন। যা আশা করা যায়, কেউ কি ভেবেছিল এরকম হইতে পারে? এটাই ডক্টর মোহাম্মদ ইউনুস। 17 মাসের শাসন আপনারা নিশ্চয়ই দেখেছেন। উনি খুব সুন্দর করে কথা বলেন, মনে হয় যেন শিশুর মতন কথা, শিশুর মতন তিনি হাসতে থাকেন, কিন্তু তার এই হাসির পিছনে কত রহস্য যে লুকিয়ে আছে সেটা অনেক মানুষই বুঝতে পারেনি। তাই বলছিলাম, ডক্টর ইউনুসের 17 মাসের যে শাসন বাংলাদেশের ইতিহাসের কলঙ্ক। মেটিকুলাসলি ডিজাইনের মাধ্যমে তিনি ক্ষমতা নেন, প্রতিশোধ নিতে চেয়েছেন শেখ হাসিনার, প্রতিহিংসায় তিনি দেশে বিদেশে ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন এবং তিনি জয়ী হয়েছেন। প্রতিহিংসার প্রতিশোধ তিনি নিয়েছেন এবং শেখ হাসিনা তার প্রতি যতটুকু করেছে তার চেয়ে বেশি তিনি করতে পেরেছেন। এটাই হয়তো তার জীবনের সবচেয়ে বড় সান্ত্বনা। প্রিয় দর্শক, এখন এ পর্যন্তই। পরবর্তীতে অন্য কোনো ইস্যু নিয়ে কথা বলবো। এই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। ধন্যবাদ।